পৃথিবী এখানে যেন চুপি চুপি আসে। পৃথিবী পৃথিবী এখানে যেন চুপি চুপি আসে। সারা দেহ মেলে দেয় সবুজ বাতাসে, শুয়ে শুয়ে গান শোনে নিরিবিলি জলের কিনারে। আমি আমি একধারে নীরবে দাঁড়াই এসে, ডালে ডালে মর্মরিত সময়ের কাছে। নিজেকে নিজেকে নীরবে রাখি অন্ধকার অন্তরালে, কাঁধে বসে বন্দি বন্দি যে পাখি ঝাপটায় টানা, তার কাছে এনে দিই আলোর আকাশের ঠিকানা। বকের পাখার মতো নদী নেচে নেচে চলে যায়, টুপটাপ টুপটাপ ঝরে পড়ে ফুল আর ফুলের সুরভি উঁচু নিচু ডাল থেকে। এইখানে এইখানে মৃত্যু হতো যদি। পৃথিবী এখানে চুপি চুপি আসে। কবি কথায় কবি তার নিজের জীবদর্শনের সাথে, নিজের জীবনের ভাবনার সাথে, জীবনের সৃজনশীলতার সাথে তার যে অনুভবতা, তার যে দর্শন, সেখানে সে শেষ পর্যন্ত সেই পৃথিবীর কাছে নত জানু থাকে, ভূমির কাছে নত জানু থাকে। আর সেই নত জানুতার যে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকার যে আশ্বাস, যে ভালো লাগা, যে পৃথিবী তাকে এত সুন্দরময় একটি জীবন দিয়েছে, সেই পৃথিবীর কাছে তিনি জীবনকে সমর্পণ করেই যেতে চান। হয়তো এই এক অন্য অনুভবতার, অন্য দুঃখের অন্য একটা স্তর, তবুও এই পৃথিবী বসুন্ধরার কাছেই কৃতজ্ঞতা, তার কাছে নতজানু হয়ে থাকা। যার কবিতা দিয়ে আজকে আমাদের এই কথোপকথনের সূত্রপাত। তিনি অত্যন্ত একজন বিশিষ্ট মানুষ, বিশিষ্ট কবি। দীর্ঘ 50 বছরেরও বেশি সময় ধরে কবিতার ক্ষেত্রভূমিতে যার অবাধ বিচরণ। শুধু তাই নয়, কবিতা নিয়ে নানা রকম গবেষণা, কবিতা নিয়ে নানা রকম ভাবনা, এই সমস্ত কিছু নিয়েই তার ভাবনা চিন্তা এবং তার স্তর। তিনি নিরবিচ্ছিন্নভাবে অসতিপর হয়েও কাজ করে চলেছেন কবিতা নিয়ে, কবিতার ভাবনা নিয়ে এবং কবিতার দর্শন নিয়ে। আজকের অনুষ্ঠানে আমাদের অতিথি বিশিষ্ট কবি রমন সত্যি। নমস্কার। নমস্কার। আসলে এই কবিতাটা এত বেশিভাবে আবেগ তাড়িত করে দেয়, এত বেশিভাবে অনুভূতার একটা অন্য সূত্রতে পৌঁছে দেয়, তাই বোধহয় একটু কথাটা হয়তো কয়েকটা লাইন একটু বাড়তি বলতে হলো আমার অনুভূত সূত্র ধরে, অতএব এটা আমার ধৃষ্টতা মাফ করবে। দীর্ঘ 50 বছর ধরে আপনার এই কবিতার সাথে সহবাস, কবিতাকে নিয়ে ভাবনা, শুধু নিজস্ব কবিতা নয়, অসংখ্য অনুবাদ কবিতা, এবং আপনি পেশাগতভাবে একজন মাস্টারমশাই মানুষ, ভাষা তত্ত্বের মানুষ, বিদেশি সাহিত্য নিয়ে চর্চার মানুষ, তার সাথে কবিতা। কবিতাটা কিভাবে নিজের জীবন দর্শনের সাথে একেবারে প্রাথমিক পর্যায়ে এলো? তবে সেই গল্প দিয়েই শুরু করি। আমি যখন ক্লাস 5-এ পড়ি, কেন জানি না মৃত্যু ভাবনা ওই বয়সেও আমাকে স্পর্শ করেছিল। রবীন্দ্রনাথ পড়তাম, আর রবীন্দ্রনাথকে অনুকরণ করার চেষ্টা করতাম, পারতাম না। তবু রবীন্দ্র ধ্বনি আমার লেখার মধ্যে শোনা গেছে তখন। যেমন মরণ নামে কবিতাটি। মরণ হেমোর মরণ, জীবনের সন্ধ্যাক্ষণে নিব আমি তোমারই স্মরণ। হেমোর মরণ, মরুকারা সংসার পরে, নামে জগে দুরন্ত তপন, তখন নিব আমি তোমারই স্মরণ। হেমোর মরণ। এটা ক্লাস 5-এর লেখা। যখন 9-10-এ পড়ি, তখন বিভিন্ন পত্র পত্রিকায় লেখা বেরোতে শুরু করে। তখন আমি ছিলাম বাংলাদেশে, তখন বলা হতো পূর্ব পাকিস্তান। আমার লেখা বেরোত পশ্চিম পাকিস্তানের দিগন্ত পত্রিকায়। পশ্চিম পাকিস্তান থেকে তখন একটা সুন্দর বাংলা পত্রিকা বেরোতো, নাম দিগন্ত। আজকে হয়তো অনেকে এটা ভুলেই গেছেন, কারণ পাকিস্তান দুটুকরো হয়ে যাওয়ার পরে পত্রিকাটাও বন্ধ হয়ে গেছে। আর ঢাকা থেকে দিলরুবা, মাহিনাও, এসব পত্রিকা বেরোতো, দৈনিক পত্রিকা বেরোতো। সেগুলোতে
আমি মানে তখন এই যে লিখেছি। এই তখনকার যে লিটল ম্যাগাজিন সেগুলোতে লেখালেখি সূত্র এখানে হঠাৎ করে একটা প্রশ্ন আমার একটু মনে এলো বলুন। যে এই যে যখন আপনি যে বয়সের কথা বলছেন রবীন্দ্রনাথের প্রভাব তো পড়বেই, এটা খুব স্বাভাবিক। এবং এখানে এই যে মৃত্যু চিন্তা, এখানে এটা একটা অদ্ভুত কথা এলো। এখানে আমি রবীন্দ্রনাথের প্রসঙ্গ নিয়েই আপনাকে বলছি, যেটা হলো রবীন্দ্রনাথেরও কিন্তু এই মৃত্যু ভাবনা, মৃত্যু চিন্তা নিয়ে তিনি দীর্ঘদিন তার দীর্ঘ লেখা হয়েছে। কিন্তু তার তরুণ বয়সে তিনি তখন লিখছেন, এই যে আপনি মরণের কথা বলেন, মরণের তুহু মম শ্যামল, তখন তার একটা বিলাসিতাও ছিল। বিলাসিতা আবার একটা দেখুন, এই একটা লাইন দেখুন, মরণেরে তুহু মম শ্যামল সমান, যে 500 বছর ধরে বৈষ্ণব কবিরা রাধাকৃষ্ণ বিষয় নিয়ে কবিতা লিখেছেন, কিন্তু মৃত্যুর সঙ্গে মানে শ্যামকে, কৃষ্ণকে এক করে দেখা, এটা কিন্তু কেউ করেনি 500 বছরের মধ্যে। এখানেই রবীন্দ্রনাথ, এবং এখানেই বোধ হয় একটা অমৃত যাত্রার যে একটা ভাবনা, অমৃত যাত্রার যে অনুভবতা, সেইটাকে কিন্তু রবীন্দ্রনাথ বোধ হয় একটা অন্যরকম ভাবে একটা অন্য জাড্যতায় নিয়ে এসছেন। একেবারেই তাই। কবিতার ক্ষেত্রে যখন এই ধরুন তারপরে তো ধীরে ধীরে গড়পড়তা বাঙালির ক্ষেত্রে যেটা হয়, গড়পড়তা বাঙালি তার প্রাথমিক পর্যায়ে কবিতা শুরু হয়, কবিতা লেখা হয়, রবীন্দ্র নজরুলের প্রভাব পড়ে, এবং তখন সে বুঝতেও পারে না কিভাবে কি শব্দ চয়ন হবে, কি বিন্যাস হবে, এবং একটা নকল নবিশি করার একটা প্রবণতা থেকেই যায়, ঢুকে যায়। অবশ্যই যায়। এই রবীন্দ্র নজরুলের প্রভাবের কথা আপনি বললেন, এই প্রভাবটা কিভাবে আমার মধ্যে এসেছিল সেই মজার কথাটা বলি। আমরা তখন 3 ভাই একসাথে একই টিচারের কাছে পড়ছি। সেই টিচার ছিলেন প্রাইমারি স্কুলের হেড স্যার। ওনার স্কুলে একটা গ্রন্থাগার ছিল। একদিন দেখলাম উনি নৌকো করে আসছেন। নৌকো করেই স্কুলে যেতাম আমরা, সে কথাটা একটু বলবো। নৌকো করে আসছেন, কিন্তু জামা পরা নেই। আচ্ছা, জামাটা বাঁধা রয়েছে, কোন জামা দিয়ে কোনো কিছু বাঁধা রয়েছে। গেঞ্জি পরে তিনি ক্লাস নিলেন। স্যার ওটা কি? পরে বলবো। যাবার সময় জামাটা খুললেন, কারণ ঠিক বৃষ্টি পড়ছিল, যদি বইটা ভিজে যায়, সেই জন্য বেঁধে এনেছিলেন। তিনি আমাকে দিলেন গীতাঞ্জলি, লাইব্রেরি থেকে নিয়ে এসেছেন। জীবনে প্রথম গীতাঞ্জলি প্রাপ্তি মাস্টারমশাইয়ের কাছে। আমার তখন তর্স হচ্ছে না, ভাবছি স্যার আরো পড়াচ্ছেন কেন পড়াচ্ছেন, এবার উঠে যেতে পারেন। উঠে যখনই গেলেন তখন আমি পড়তে শুরু করলাম, আমার মাসনত করে দাওগে তোমার চরণ ধুলার তলে। পড়ছি, ভাবতে অবাক লাগে, আপনিও অবাক হবেন হয়তো, যে ওই কবিতার মধ্যে থেকে একটা গন্ধ উঠে আসছে। ছেলেবেলায় ঘ্রাণ শক্তি প্রবল থাকে, এখন তো আমার একেবারেই ঘ্রাণ শক্তি চলে গেছে। তো আমি ধূপধুনার গন্ধ পাচ্ছি, যেন পুজোর পরিবেশ, তার মাঝখানে কবিতা যতই পড়ছি ততই ধূপধুনার গন্ধ ছড়িয়ে পড়ছে, এমনকি অস্পষ্টভাবে যেন ঘন্টার ধ্বনি, পুজোর ঘন্টার ধ্বনি আমি শুনতে পাচ্ছি। আসলে এটা বোধহয় একটা মানসিক একটা সুরভি। হ্যাঁ, পুরোটাই মানসিক সুরভি। সেটা বিশ্লেষণের ক্ষমতাও তখন ছিল না। এই সারি কিছুদিন পরে আবার উনি অগ্নিবীণা বইটা এনে দিলেন, সেটাও পড়লাম। পড়ে যাওয়ার পরে সেখানেও একটা গন্ধের ব্যাপার ছিল। আমি বারুদের গন্ধ পেলাম, যেন একটা যুদ্ধ ভাব রয়েছে, বলবীর বল উন্নত বংশী, এবং ওর মধ্য থেকে বেশ রণক্ষেত্রের একটা গন্ধ, যে যুদ্ধ হচ্ছে, বারুদের গন্ধ ছড়িয়ে পড়ছে। এই দুটো ঘ্রাণ আমার মধ্যে আলোড়ন তুলেছিল। আসলে বোধহয় কবিতার তো একটা নিজস্ব একটা গন্ধ আছে, কবিতার একটা নিজস্ব একটা স্পর্শতা আছে, তাই তো? এই গন্ধ, এই সুরভি, এই স্পর্শ একজন কবিকে যেরকম আলোড়িত করে, এবং কবি কিন্তু বোধহয়, আপনি নিশ্চয়ই বলতে পারবেন এই বিষয়টা নিয়ে, কবি বোধহয় সেই সুরভি, সেই গন্ধ, সেই স্পর্শটাকে অনেক বেশি ছড়িয়ে দেন। এটা সম্ভব হয় ওই সিনেস্থেসিয়ার কারণে। মানে একটা অনুভূতি, আমাদের যে 5টা ইন্দ্রিয়ের একটা ইন্দ্রিয়ের অনুভূতি আরেকটা ইন্দ্রিয়ে ট্রান্সফার করে দেয়, হয়ে যায়। এটা সব মানুষের মধ্যেই আছে। হ্যাঁ, যত বয়স বাড়তে থাকে
তত এটা কমতে থাকে। কিন্তু অল্প বয়সে সেই জন্য মনে হয় পৃথিবীর সব দেশের মহৎ কবিতাগুলো, শ্রেষ্ঠ কবিতাগুলো কবিদের অল্প বয়সে লেখা। ওয়ার্ডসওয়ার্থ অত বড় কবি, কিন্তু তার ওয়ার্ডসওয়ার্থ বললেই যে কবিতাগুলো আমাদের মনের মধ্যে আসে সেগুলো তার অল্প বয়সে লেখা। বেশি বয়সে ফিলোসফিক্যাল কবিতা লিখছেন, বেশি বয়স হলেই ফিলোসফি আমাদের স্পর্শ করছে। আসলে এই দার্শনিকতার সাথে একটা নান্দনিকতার কিন্তু একটা অদ্ভুত সম্পর্ক আছে, তাই তো? দার্শনিকতার সাথে জীবনের দার্শনিকতা, তার সাথে যখন নান্দনিকতার একটা মিশ্রণ ঘটে তখন সেটার একটা অন্যরকম স্ফুরণ ঘটে যায়, তাই তো? এই মানে শেষ কথা বোধ হয় 3টে শব্দে আমাদের দেশে বলে দেওয়া হয়েছে, সত্যম শিবম সুন্দরম। দেখুন, সত্যম শিবম সুন্দরম, এই শিবমের মধ্যে শুভ বোধ, সত্যের মধ্যে দার্শনিকতা, আর সুন্দরের মধ্যে নান্দনিকতা একাকার হয়ে যায়। এই একাকার কিন্তু একজন কবি, একজন লেখক, তিনি তার মতন করে করেন। তার নিজের যে জীবন দর্শন, তার দার্শনিকতার সাথে যে নান্দনিকতা, তার কবিতার সুরভির সাথে জীবনের যে বাস্তবতা বোধ, জীবনের যে আদর্শগত ভাবনা, সমস্ত কিছুকে তিনি মিশেল করে দেন। কিন্তু সত্যি সত্যি যেটা একটু আগে আমাদের প্রিয় মানুষ, খুব কাছের মানুষ, আমাদের মাস্টারমশাইও বটে, তিনি যখন বলছেন যে এই বয়স বাড়ছে, বয়স বাড়ার সাথে সাথে কবিতার দর্শন, কবিতার তত্ত্ব, কবিতার অনুভবতাও কিন্তু বদলে বদলে যাচ্ছে। পৃথিবীর, আপনারা, এটা অত্যন্ত সত্য কথা, পৃথিবীর সমস্ত বিখ্যাত কবি, সমস্ত বিখ্যাত কবিতা, সেগুলো কিন্তু সেই সমস্ত কবিদের প্রাথমিক জীবনের, যৌবনকালের জীবনে শুরু হয়েছিল, কিন্তু শেষের দিকের কবিতার ভিতরে অনেক বেশি হয়তো প্রগাঢ়তা আছে, অনেক বেশি গভীরতা আছে, কিন্তু সেই প্রগাঢ়তা গভীরতার ভেতরে হয়তো প্রগল্ভতা নেই, যেটা হয়তো অনেক সময় তরুণ বয়সের কবিতার ভেতরে প্রগল্ভতা আছে, কিন্তু আরো অনেক বেশি জীবনকে দেখার একটা দর্শন আছে। তো আমাদের এই কবি, তিনি কি সেই প্রগল্ভতা এবং প্রগাঢ়তা দুটো মিশ্রণে কোন পর্যায়ে? জীবনে একটা প্রান্তিক সময়তে তিনি এখন আছেন, তাই তার অভিজ্ঞতার প্রগাঢ়তা দীর্ঘ, এখানে প্রগল্ভতা নেই, কিন্তু প্রাথমিক জীবনের যে কবিতার প্রগল্ভতা ছিল সেটা তো একটু জেনে নেওয়া প্রয়োজন, জানাটা উচিত বটে। জানবো, তবে তার আগে একটা ছোট্ট বিরতিতে যেতে হচ্ছে, বিরতি ফিরে আসি, সাথে থাকুন। আসলে এইটা আপনি কিন্তু খুব একটা অসাধারণ কথা বলে, মানে আমাদের এই কবিতার আড্ডার ভিতরে আমিও খুব রোমাঞ্চিত হচ্ছি। এটা কিন্তু সত্যি অতটা গভীরে বোধ হয় ভেবে দেখিনি যে এই তরুণ বয়সের কবিতা, ওই আসলে এই মডার্ন তুমি শ্যামসমান ওটা থেকে এলো। আপনি ফরাসি কবিতা দেখুন, আপনি জার্মান কবিতা দেখুন, অনুবাদের সূত্রে কিছু কিছু আপনি তো দেশের কবিতা অনুবাদ করতে দেখেছি যে ভালো কবিতা তার অল্প বয়সে লেখা, সেই কবির অল্প বয়স। আমাদের প্রিয় রমাপ্রসাদ বাবুর যে কবিতা সংকলনে যে বই বেরিয়েছে, এটা কিন্তু দীর্ঘ 5টা দশক 6টা দশকের কবিতার একটা সংকলন, কিন্তু এখানে এই বইটা আমার কাছে একটা অন্যরকম বৈশিষ্ট্য, যা আমি সেটাই একদম সরাসরি ওনাকে জিজ্ঞেস করবো। এই বইটার নাম হচ্ছে নির্বাচিতা। এখন এইটা আমার কাছে, যখন এই বইটা আমার কাছে এসেছিল, তখন এটা পড়ার পর আমি তো মুগ্ধ হয়েছিলাম। আমি যেহেতু ওনার কবিতা সম্পর্কে আগেও যথেষ্ট ওয়াকিবহাল, কিন্তু এই নামকরণ বিষয়টা এইখানে কেন, এখানে একটা স্ত্রীলিঙ্গ পুল্লিঙ্গ এই একটা বিষয়টা কিন্তু থাকছে, এটা কি খুব সচেতনভাবে নির্বাচিতা? এইটা সচেতন ভাবেই বটে, ব্যক্তি জীবন থেকে কবিতা উঠে আসছে। কবিতা এক হিসেবে কবিদের আত্মজীবনী, ঠিক, যদিও বাইরে পাঠক সেটা বোঝেন না। বাইরের পাঠক শব্দ আর নিঃশব্দের গ্রন্থনার মধ্যে দিয়ে যে আকুতি একজন কবি মেরে ধরেন, বা যে ভাবনা মেরে ধরেন, বা যে গন্তব্যে পাঠককে তিনি নিয়ে যেতে চান, সেটাই তারা স্পর্শ করতে পারে বা স্পর্শ করতে চায়। কিন্তু একজন কবি নিজে যখন কবিতাটি পড়েন, তখন অতীত
সেখানে ঝলমল করে ওঠে। সেই অতীতে কি পরিবেশে তিনি কি কবিতাটি লিখেছিলেন, যেমন রবীন্দ্রনাথের বিখ্যাত উর্বশী কবিতাটি। রবীন্দ্রনাথ বলে না দিলে আমরা জানতামই না যে স্নানে গিয়ে তার এই ভাবনাটা এসেছিল। তো এরকম কবিতাগুলো আমার ভেতরে ধ্বনি প্রতিধ্বনি শুনতে পাই যখন আমি নিজে পাঠক হয়ে যাই। না, কিন্তু এটাও তো নিশ্চয়ই আপনি মানবেন। হ্যাঁ, কথাটা বলিনি। এই যে নির্বাচিতা, এই নির্বাচিতা দুটো অর্থ। এক হচ্ছে আমার বিভিন্ন বই থেকে কবিতা সিলেকশন করা, এটা তো বোঝাই যাচ্ছে, কিন্তু আমার প্রশ্ন সরাসরি আপনাকে, কিন্তু নির্বাচিতা অন্তরালে যে ভাবনাটা আছে সেটা হলো, একটা লাইন পড়ি ভূমিকা থেকে। এই বইটাকে উৎসর্গ করা হলো আমার কবিতায় অনুদিত হয়ে সেই অতুলনীয়া আজ অন্তর্হিতা। আচ্ছা, এই দুটো কথা, একটা অনুদিত হওয়া আর একটা অতুলনীয়া। যাকে অতুলনীয়া বলছি, তিনি আমার জীবনে জীবন যোগ করেছিলেন, তিনি আমার সহধর্মিণী। তিনি ঠিক এই মার্চ মাসে গত বছর 3 তারিখে এই পৃথিবী থেকে চিরবিদায় নিয়েছেন। কিন্তু আমি আশ্চর্য হয়ে দেখি, যে কবিতা ওকে নিয়ে আমি লিখিনি, সে কবিতার মধ্যে নিঃশব্দে এই মানুষটা কিভাবে ট্রান্সলেটেড হয়ে গেছে। এই যে ট্রান্সলেটেড হওয়া, এই জায়গাটাই, আমি এইটা ঠিক আপনার এই শব্দটাকে ধরেই বলছি। কবিতা যখন একটা লেখা হচ্ছে, আপনি যখন একটা কবিতা লিখছেন, তখন সেই সময়কার যে আপনার মানসিক অবস্থান, ঠিক সেই সময়কার যখন সেই লেখাটা আসছে, সেটা একদিনও হতে পারে, তাৎক্ষণিক হতে পারে, দীর্ঘদিন ধরে হতে পারে। ওই সময়কার যে মানসিক দর্শন, সেই মানসিক দর্শনের উপরে তো কবিতাটা লেখা হচ্ছে। কিন্তু কি অদ্ভুত ব্যাপার, এই যে আপনি ট্রান্সলেট কথাটা বললেন না, তো এখানে কি একটা অদ্ভুত ব্যাপার থাকে। কিন্তু একজন পাঠক, একটু থামিয়ে দিই, জিজ্ঞেস করছেন নির্বাচিতের অন্য কোনো অর্থ আছে কিনা। এই মানুষটি আমার নির্বাচিত ছিলেন, সেই দিক থেকে এই শব্দটা চয়ন করা হয়েছে। হ্যাঁ, আসলে এই শব্দের ভেতরেও ওই যেটা বললেন, কবির নিজস্ব নির্বাচন। আমি নির্বাচন না বলে শব্দটাকে একটু ঘুরিয়ে দিই, বরং বলি মনোনয়ন বলি। নির্বাচন তো থাকবেন, যিনি নিজের জীবন সঙ্গিনী, তিনি তো তারই নির্বাচিত একজন। কিন্তু ওই যে যেটা বলতে বলতে কি থেমে গেলাম, অর্থাৎ কিনা এটা আজকে কয়েক লক্ষ মানুষ দেখছেন, তিনি কিন্তু বুঝতে পারছেন যে এই পুরো বিষয়টা তাকে নির্বাচন করে বা তাকে ভাবনা নিয়ে করা। কিন্তু খুব স্বাভাবিকভাবে যখন আপনি লিখছেন, তখন আপনার ওই অনুভবতা রয়েছে, কিন্তু এই অনুভবতা কিন্তু খুব সরাসরি, আমি ট্রান্সলেট বলবো না ওইভাবে, আমি ওইভাবে একেবারে ট্রান্সফার বলবো না, আমি বলবো এটা সরাসরি যেন একজন পাঠকের কাছে গিয়ে ধাক্কা মারছে। তাহলে বোধহয় কবিতাটা এরকম, আপনার স্ত্রীর প্রতি আপনি কি অদ্ভুত ভাবে আপনার নিজস্ব দর্শনের একটা লেখা, যেটা আমাকে খুব ভীষণ রকমভাবে আলোড়িত করেছে। আমি সেটা একটু দর্শকদের পড়ানোর, আমি একটু পড়তে চাইছি, এটা আমি পড়তে চাইছি পরবর্তী পর্যায়ে। প্রিয়তমা এটা বলি, আমি তাকে একটু বলে নি, তাহলে দর্শকরা একটু বুঝে নেয়। বলে নি, প্রিয়তমা সুন্দরী তোমারে, যে আমার উজ্জ্বল উদ্ধার, অমৃতের দিব্য প্রতিমারে, অমৃতেরে করি নমস্কার। এটা বিশ্লেষণটা পরে বলবো, কিন্তু আগে কবির থেকে জানো। যে 4টি লাইন, এটা জয়ন্তী দে, যাকে আমি উৎসর্গ করেছি বই, যে আমার নির্বাচিতা। এই অসাধারণ 4টি লাইন বিশ্বের প্রথম আধুনিক কবি ফরাসি দেশের বোলদিয়ার, চার্লস বোলদিয়ারের স্তোত্র নামে একটি কবিতা, বুদ্ধদেব বসু অনুবাদ করেছেন। তা আমি উদ্ধৃতি চিহ্নের মধ্যে এই 4টি লাইন নিয়ে এসেছি। প্রিয়তমা সুন্দরী তোমারে, যে আমার উজ্জ্বল উদ্ধার, অমৃতের দিব্য প্রতিমারে, অমৃতেরে করি নমস্কার। অমৃতের সঙ্গে মিশে গেছে। রবীন্দ্রনাথ একবার তার পুত্রের মৃত্যুর পর যখন বোলপুরে আসছিলেন, ট্রেনের জানালা দিয়ে দেখলেন সেই পূর্ণিমার মধ্যে দিয়ে যেন তার ছেলেও মিশে রয়েছে। এই এক অনুভূতি, আজকে তো তাকে সশরীরে প্রত্যক্ষ পাবো না,
কিন্তু সে এখন অমৃতময় হয়ে গেছে। এখানে আমি আরেকটু আপনার এই অনুভবতার সাথে আমি একটু জড়িয়ে পড়তে চাইছি। সেটা হলো এই যে অমৃতের সাথে জড়িয়ে পড়া, নিজস্ব দর্শন, নিজের নির্বাচিতা, নিজের মনোনীতা, এর অনুভবতা তো থাকবেই। কিন্তু আবার দেখুন, কেন কবিতা, কেন তাকে নিয়ে লেখা, কেন কিছু শব্দের বিন্যাস, আমি যদি বলি কবিতা মানে কিছু মাত্র আপনার শব্দের বিন্যাসের অনুভবতা, সেই অনুভবতার ভেতরেও কিন্তু একটা সেই অমৃতের স্বাদের একটা অন্য দিক দর্শন, তাই তো? আপনার অন্য কবিতার ভেতরে সেটা কিভাবে আসবে? রুম হিটার রুম হিটার কবিতাটি এই প্রসঙ্গে পড়ছি। 2016 সালে আমি আমেরিকায় গিয়েছিলাম। আমার ছেলে শুভায়ন ওখানে একটা ইউনিভার্সিটিতে পড়ায়। সেখানে প্রথম আমি রুম হিটারটা দেখি ঘরের মধ্যে। প্রচন্ড ঠান্ডার দেশ, রুম হিটার ছাড়া চলে না। তো আমার স্ত্রী পাশে শুয়ে আছেন, আমি ওকে কল্পনা করছি ও যেন একটা রুম হিটার। আমার এক বন্ধু খুবই বিখ্যাত, রবীন পাল, ও বলেছিল প্রেমিকাকে রুম হিটার হিসেবে দেখা, তুলনা করা আমার যতদূর জানা আছে বিশ্ব সাহিত্যে এই প্রথম। যাই হোক, আমি পড়ছি রুম হিটার, শ্রীমতী জয়ন্তী লেকে। আমার পাশেই তুমি শুয়ে আছো রুম হিটার, তুমি জানো কখন তাপমাত্রা নেমে গেছে আমার শরীরে। সহসা সচকিত তোমার দুটি হাত সঞ্চরণশীল ধ্বনির মতো আবিষ্ট করে আমাকে। আর সে মুহূর্তে দুটি বৈদ্যুতিক তার আমরা জড়িয়ে যাই একের সঙ্গে অন্যে। বাইরে বরফ বৃষ্টি, গনগনে হাওয়া, চাবুখানে বারবার। এই একটি ঘরে তুমি রচনা করো আমাকে, আবৃত করো উষ্ণতায়। হেঁটে যাই পৃথিবীর পথে, ঝুড়ি ঝুড়ি মাটি নিয়ে কারা যেন রয়েছে দাঁড়িয়ে। কফিনে মাটি ঢেলে দিচ্ছে হিমার্ত, আমিও চলি অনিবার্য সব যাত্রায়। যে মুহূর্তে মনে হয় প্রতীক্ষায় জেগে আছো তুমি, পৃথিবীটা বদলে যায় ছোট একটি ঘরে, আমাকে জড়িয়ে ধরে আদুরে উষ্ণতা। কবির যখন আকুতি থাকে তিনি কি নিয়ে বাঁচবেন, তখন কিন্তু আমাদের কাছে এক অন্য অনুভূতির এক অন্য আকুতি তৈরি হয়ে যায়। কিন্তু কবির কাছে তো আকুতি চাই না, কবির কাছে চাই ইচ্ছে পূরণের গল্প, কবির কাছে চাই ইতিবাচকতা। কবি তো আমাদের দিক দর্শন এবং জীবনের দর্শনকে আরো অনেক বেশি আলোকময় করে তুলবেন। খুব ভালো থাকবেন। আপনার সাথে অন্য আরেকটি পর্বে কথা হবে আমাদের। কবিতা থাকবে এবং কবিতা এই আলোক দর্শনে আমাদের অন্যভাবে দর্শিত করবে, ঠিক এইটা আমাদের বিশ্বাস। প্রিয় দর্শক, আজকের আমাদের এই পর্ব শ্রদ্ধা আপনারা ভালো থাকবেন জয়ন্তী থেকে আমরা নিবেদন করলাম। আমাদের অন্য একটি পর্বে আমরা আবার কবির সাথে আলোচনায় থাকবো। চুরুট জ্বলছে সামনে, ছাইটানি কিংবা আমি, তোমার আমার মধ্যে জমছে ধোয়া, জমছে ছাই। ভাবতে পারি কোনো এক পড়ন্ত বিকেলে সূর্যটাকে পকেটে পুরে তুমি পৌঁছে গেছো বন্ধু মহলে। সময় মোমের মতো গলে যাচ্ছে, আর তুমি চাঁদনি জলে ভিজিয়ে ভিজিয়ে স্বনামধন্যাদের পরিবেশন করছো আমার বিচ্ছেদ সমাচার। তখনও তোমার হাতে চুরুট যথারীতি, শুধু ছাইদানিটা কাছে নেই। ধোয়া আছে অদৃশ্যের ইসিজি, শূন্যতার বুকে ঝরছে একটু একটু ছাই।